নমস্কার বন্ধুরা, এসআইআর নিয়ে বড় খবর। নির্বাচন কমিশন দুটো নোটিশ জারি করেছে। নির্বাচন কমিশন অবশেষে বলতে পারেন চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে। হেয়ারিংয়ের নোটিশ এবার অনেকেরই বাড়িতে কিন্তু আর পাঠানো হবে না। যদি নোটিশ তাদের ইস্যু হয়েও থাকে, তাদেরকে হেয়ারিংয়ে কিন্তু আর যেতে হবে না। তো কাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হবে, কাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না, সে বিষয়ে বলা হয়েছে। এছাড়াও বর্তমানে যাদের কাছ থেকে ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে, অনেকেরই দেখবেন নোটিশ না আসলেও ডকুমেন্টস জমা নেওয়া হচ্ছে, সেই ডকুমেন্টস জমা নেওয়া নিয়েও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেই নোটিশে। বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। তো আমি দুটো নোটিশই আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে দেখুন, একটা নোটিশ আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশটা। যারা পড়তে পারবেন পড়ে নিন নোটিশটা। তো আমি এখানে দেখতে পাচ্ছেন নোটিশের উপরেই লেখা রয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, দিয়ে ডেট হচ্ছে 27শে ডিসেম্বর 2025। আরেকটা নোটিশ রয়েছে 29শে ডিসেম্বরে, সেটাও দেখাবো। দিয়ে এখানে সাবজেক্ট আরে সমস্ত কিছু বলা রয়েছে এবং ম্যাডাম স্যার দিয়ে এখানে বেশ কিছু ইংলিশে তথ্য দেওয়া রয়েছে। তো এখানে যেটা মেন বলা হয়েছে, যেটা এর বিষয়বস্তু, সেটা হচ্ছে তো বিওলোদের জন্য এটা বলা হয়েছে যে যারা আপনাদের এলাকার বিওলো তাদেরকে তাদের যে বুথ, সেই বুথে বসতে হবে, অন্তত 2 ঘন্টা করে বসতে হবে সেখানে বলা হয়েছে বুথে। কারণ সাধারণ মানুষ বুথের তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাদের কোনো যদি ফর্ম জমা দেওয়ার থাকে, সেগুলো বুথে সেই নির্দিষ্ট স্থানে গিয়ে তারা জমা দেবেন বিএলওর কাছে, সেই কারণেই। তো এখানে সেটা বলা হয়েছে। তো এখানে মূলত ফর্ম 6, ফর্ম 7 বা ফর্ম 8 কারো যদি জমা দেওয়ার থাকে, কেউ নতুন ভোটার হতে চাইছেন, কেউ কারেকশন করতে চাইছেন, সেই ফর্ম যদি জমা দিতে চান সেটা কিন্তু বিএলওকে আপনি জমা দিতে পারেন। বিএলও কিন্তু আপনাদের বুথে থাকবে, সেরকমটাই কিন্তু এই নোটিফিকেশনে বলা হয়েছে। ঠিক আছে, এবার আরেকটা যে নোটিফিকেশান জারি করা হয়েছে আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে 29শে ডিসেম্বর 2025 তারিখে এই নোটিফিকেশানটা জারি করা হয়েছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে এবং এখানে সকলকে এই নোটিশটা ফরওয়ার্ড করা হয়েছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এছাড়াও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সবার জন্যই এখানে। এবং এখানে কি বলা রয়েছে, যারা ইংলিশ পড়তে পারবেন, আমি এখানে নোটিশটা স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা পোস্ট করে ইংলিশটা পড়ে নিতে পারেন। আর যারা ইংলিশটা পড়তে পারবে না, তাদের জন্য আমি বিষয়টা বাংলাতে সহজ করে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছি, দেখুন। তো এখানে বলা হয়েছে বিষয় হিসাবে বিওলো অ্যাপে ম্যাপবিহীন চিহ্নিত কিন্তু 2002 সালের ভোটার তালিকার হার্ড কপি দিয়ে ম্যাপ করা ভোটারদের সাথে সম্পর্কিত সমস্যা। ম্যাডাম স্যার, উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আমাকে জানানোর নির্দেশ দেওয়া হচ্ছে যে জেলাগুলি থেকে জানা গেছে যে 2002 সালের ভোটার তালিকায়, মানে লাস্ট যে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল 2002 সালে, সেই যে লিস্টটা প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় দেখা যাচ্ছে যে তার যে পিডিএফ, তার ডেটাতে সিএসভিতে রূপান্তরের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটির কারণে কিছু ভোটারের ক্ষেত্রে বিওলো অ্যাপে লিঙ্কেজ আনা সম্ভব হয়নি। অর্থাৎ অনলাইনে যে 2002-এর তথ্যগুলো রয়েছে, আর আপনারা যে প্রিন্ট আউটগুলো বার করেছিলেন 2002-এর লিস্ট থেকে, সেখানে কিছু মিল পাওয়া যাচ্ছে না, মানে অমিল রয়েছে। লিস্টে নাম রয়েছে কিন্তু যখন বিওলো অ্যাপে লিঙ্ক করতে যাওয়া হচ্ছিল, সেখানে কিন্তু লিঙ্ক করা যাচ্ছিল না। তো সেই কারণে অনেক ভোটারেরই কিন্তু সমস্যা হয়েছিল। তো সেই সমস্যাগুলোর জন্যই এখানে বিষয়টা বলা হয়েছে, যে বলা হচ্ছে যে এই যে ত্রুটির কারণে কিছু ভোটারের ক্ষেত্রে বিওলো অ্যাপে লিঙ্কে জানা সম্ভব হয়নি, ওই ভোটারদের ম্যাপবিহীন হিসাবে চিহ্নিত করা হয়েছে, মানে নির্বাচন কমিশনের ভাষায় আনম্যাপড হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো ওই সকল আনম্যাপড ভোটারদের ক্ষেত্রে কী নির্দেশ দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে যে যদিও তাদের নিজস্ব বা বংশধরদের 2002 সালে ভোটার তালিকায় হার্ড কপির সাথে সংযোগ রয়েছে, যা ডিইওদের দ্বারা প্রত্যায়িত এবং সরবরাহ করা হয়েছে এবং সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অর্থাৎ তাদেরকে আনম্যাপ দেখানো হয়েছে, কিন্তু তাদের নিজের নাম হয় 2002 লিস্টে ছিল, অথবা তাদের আত্মীয়ের নাম, যেমন তার বাবার নাম, মায়ের নাম, বা তার বাবার বাবা, বাবার মা, বা তার মায়ের বাবা বা মায়ের মা, হ্যাঁ, যে কোনো একজনের নাম কিন্তু 2002 লিস্টে ছিল, অথচ তাদেরকে কিন্তু আনম্যাপড দেখানো হয়েছিল। তো তারপর বলা হচ্ছে যে সিইও পশ্চিমবঙ্গের ওয়েবসাইটে এই তালিকাগুলি আপলোড করার পরে নির্ধারিত স্থানে ব্যক্তিগত শুনানির ছাড় দিয়ে নিম্নলিখিত বিধানগুলি গ্রহণ করা যেতে পারে।
তো ওনাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ওনাদেরকে যে শুনানির জন্য ডাকা হচ্ছিল বা ওনাদেরকে শুনানির যে নোটিশ ইস্যু করা হচ্ছিল সেই শুনানিগুলো বর্তমানে এখন করা চলবে না, সেরকমটাই বলা হচ্ছে। ওনাদেরকে কিন্তু নির্দিষ্ট যে নিচে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে। তো কী কী পয়েন্ট বলা রয়েছে আমি একটু বলছি আপনাদেরকে। তারপর বলা হয়েছে যে এ বিষয়ে বিএলও, ইআরও, এইআরওদের দ্বারা 2002 সালের ভোটার তালিকার পিডিএফের প্রাসঙ্গিক অংশ আপলোড করার ব্যবস্থা করার জন্য ইসিআইকে অনুরোধ করা হয়েছে। অর্থাৎ ওই যে ভোটারগুলোনের আনম্যাপড ভোটার, ওনাদের যে নাম 2002 লিস্টে রয়েছে বা ওনাদের যে আত্মীয় স্বজনদের নাম 2002 লিস্টে রয়েছে সেই তথ্য মানে সেই পেজটা আপলোড করার জন্য বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমাকে আরও নির্দেশ দেওয়া হচ্ছে যে যদিও এই ধরনের মামলার ক্ষেত্রে সিস্টেম থেকে শুনানির নোটিশ তৈরি করা হয়ে থাকতে পারে, যেহেতু এনারা আনম্যাপড ভোটার ওনাদেরকে কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক শুনানির নোটিশ দিয়ে দিতে পারে। তো বলা হচ্ছে যে শুনানির নোটিশ যদি জারিও হয়ে যায় বা তৈরিও যদি হয়ে যায় সেটা কিন্তু ওনাদেরকে এখন দেওয়া চলবে না। তবুও উক্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করা যেতে পারে। 1 নম্বরে বলা হচ্ছে যে ওই ভোটারদের শুনানির জন্য ডাকা যাবে না। দেখতে পাচ্ছেন 1 নম্বরেই বলা হচ্ছে যে যদি ওই আনম্যাপড ভোটারদের শুনানির নোটিশ ইস্যু হয়েও গিয়ে থাকে তাদেরকে কিন্তু কোনো রকম শুনানিতে ডাকা চলবে না এখন। তারপর বলা হচ্ছে যদি নোটিশ জারি করা হয়ে থাকে তাহলে বিএলও ফোন করে জানাতে পারেন যে তার উপস্থিতি হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ধরুন তার বাড়িতে নোটিশ পাঠিয়েও দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বিএলওকে তাকে ফোন করে বলে দিতে হবে যে আপনার বাড়িতে নোটিশ গেছে, আপনাকে তবুও হেয়ারিংয়ের জন্য যাওয়া চলবে না বা যেতে হবে না, এরকমটা কিন্তু জানাতে বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে এই ধরনের ক্ষেত্রে তৈরি হয়েছে শুনানির নোটিশ ইআরও, এইআরওতে পাঠানো এবং সংরক্ষণ করা যাবে না। তো এই ধরনের ক্ষেত্রে তৈরি হয়েছে শুনানির নোটিশ যে তৈরি হয়েছে সেই নোটিশগুলো কিন্তু বলা হচ্ছে যে সংরক্ষণ করা যাবে না। মানে যদি নোটিশ ইস্যু হয়ে থাকে সেগুলো কিন্তু বর্তমান তাদের কাছে এখন রাখতে বলা হয়েছে। যদি এখনও তাদের মানে ভোটারের বাড়িতে যদি নাও এখনও পৌঁছায় সেই নোটিশগুলো, এখন নোটিশ পৌঁছাতে বারণ করা হচ্ছে। তারপর বলা হচ্ছে 3 নম্বরে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে যাচাইয়ের জন্য 2002 সালের ভোটার তালিকায় যে উদ্ধৃতি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো যেতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে যাচাইয়ের জন্য মানে ওই ভোটারটার যে আনম্যাপড ওনার তথ্যগুলো আরও যাচাইয়ের জন্য ওনার 2002 লিস্টে যে নাম আর রয়েছে সমস্ত কিছু যাচাইয়ের জন্য আবারও কিন্তু পাঠানো যেতে পারে জেলা প্রশাসকের কাছে। তারপর 4 নম্বরে বলেছে ডিইওদের যাচাইয়ের পর ইআরও, এইআরও মামলা নিষ্পত্তির জন্য ফোন করে নথি আপলোড করতে পারবেন। অর্থাৎ নির্বাচক প্রশাসকের কাছে বা আপনার তথ্যগুলো আবারও যাচাইয়ের জন্য পাঠাতে পারি। তারপরেও যদি কোনো সন্দেহ মনে হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো বিএলও ফোন করে বলতে পারে যে আপনি এই ডকুমেন্টসগুলো দিন এবং আপনি সেই ডকুমেন্টসগুলো বিএলওকে দিয়ে দিলে বিএলও সেগুলো কিন্তু অনলাইনে আপলোড করে দেবে বা সেগুলো ইআরও, এইআরওকে তারা পাঠিয়ে দেবে। তারা কিন্তু সেই কাগজগুলো দেখে মামলা নিষ্পত্তি করবে। তারপর 5 নম্বরে বলেছে বিএলওদের মাঠে পাঠানো যেতে পারে এবং সেই ভোটারের সাথে একটি ছবি তোলা যেতে পারে এবং সেই ছবি ভোটার তালিকার হার্ড কপির সাথে আপলোড করা যেতে পারে। অর্থাৎ প্রয়োজন যদি হয় বিএলও ভেরিফিকেশন করতে তার বাড়িতে যেতে পারে, হ্যাঁ, এবং বিএলও তার সাথে ছবি তুলে এবং তার ডকুমেন্টসের দরকার হলে ছবি তুলে সেগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তারপর বলা হচ্ছে যেসব ক্ষেত্রে ইআরও, এইআরও কর্তৃক 2002 সালে ভোটার তালিকায় হার্ড কপির সাথে পরে বা অভিযোগের ভিত্তিতে অসঙ্গতি ধরা পড়ে সেক্ষেত্রে নোটিশ প্রদানের পর সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকা যেতে পারে। অর্থাৎ আপনার 2002 লিস্টে নাম রয়েছে বা আত্মীয়ের কারো নাম রয়েছে অথচ আপনার নোটিশ ইস্যু হয়ে গেছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে যে আপনাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে না, তারপরে ডকুমেন্টস বিএলও নিয়ে সেগুলো ভেরিফিকেশনের জন্য পাঠাবে। তারপরেও যদি সন্দেহ না কাটে সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে তারা হেয়ারিংয়ে নোটিশ পরবর্তী সময়ে পাঠাতেও পারে। যদি নোটিশ পাঠায় পরবর্তী সময়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে তখন হেয়ারিংয়ে যেতে হতে পারে। ঠিক আছে, যখন ভেরিফিকেশন করতে পারলো না সর্বশেষে তখন হেয়ারিংয়ে নোটিশ আসলে তখন আমাদেরকে যেতে হবে, সেটাই বলা হচ্ছে। তারপর এখানে আরেকটা জিনিস দেখুন, মেন জিনিস বলা হয়েছে সেটা হচ্ছে অধিকৃত দেখা যাচ্ছে যে বেশিরভাগ অভিযোগগুলো এখন জমা পড়েছে যেগুলো বা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে একটা খবর দেখবেন দেখা যাচ্ছে যে ইআরওস, বিএলওস, এইআরওসের মনে রাখতে হবে যে যাদের বয়স 85 বছর বা তার বেশি, যারা অসুস্থ, প্রতিবন্ধী এবং তাদের কাছে বা তাদের পক্ষে নির্দিষ্ট অনুরোধ করেন তাদের শুনানির জন্য ডাকা যাবে না। তো যাদের বয়স 85 বছরের বেশি বা যারা অসুস্থ রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, হ্যাঁ, তাদেরকে কোনোভাবেই শুনানি কেন্দ্রে ডাকা যাবে না। তাদের বাড়িতে যদি শুনানি নোটিশও আসে সেক্ষেত্রেও তাদেরকে কিন্তু কোনোভাবেই যেখানে শুনানি কেন্দ্র সেখানকে কিন্তু আনা যাবে না। ঠিক আছে,
তো সেক্ষেত্রে কী বলা হচ্ছে, যদি নোটিশ জারি করা হয়ে থাকে তবে তাদের সাথে ফোনে যোগাযোগ করা যেতে পারে এবং উপস্থিত না থাকার জন্য বলা যেতে পারে। অর্থাৎ তাদেরকে বলতে হবে যে আপনার নামে যেহেতু নোটিশটা চলে গেছে আপনাকে আসতে হবে না, সেটা কিন্তু বিএলওদেরকে জানাতে হবে যে নোটিশ চলে গেছে মানে তারা তো চলে আসবে হেয়ারিংয়ের জন্য, কিন্তু বিএলওকে বলতে হবে যে আপনার নোটিশটা চলে গেছে আপনাকে আসতে হবে না, আপনি বাড়িতেই থাকুন। তো উপরে বর্ণিত হিসাবে তাদের বাসস্থান যাচাই করা যেতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে আধিকারিকরা, সরকারি আধিকারিকরা তারা কিন্তু দরকার হলে আপনার বাড়িতে যাবে, যিনি অসুস্থ বা যিনি বয়স্ক প্রবীণ ব্যক্তি তার বাড়িতে গিয়ে সেখানে কিন্তু কাগজ আরে নিয়ে আসতে পারি, সেখানে যারা গিয়ে তারা শুনানি করিয়ে আসবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। এছাড়াও কিন্তু বর্তমানে অনেকের নামের যে ভুল আরে ছিল সেই নামের ভুলের জন্য তাদেরকে কিন্তু শুনানি নোটিশ বর্তমানে এখন পাঠাতে বারণ করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে বিএলওরা যেমন তাদের বাড়িতে গিয়ে ডকুমেন্টসগুলো কালেক্ট করে নিয়ে আসে, যাদের ফর্মে কোনো সমস্যা রয়েছে তাদের ম্যাপিং করা যাচ্ছে না তাদেরকেও কিন্তু ডকুমেন্টস আনার জন্য বলা হচ্ছে। দেখবেন অনেকেরই বাড়িতে এরকম ডকুমেন্টস বর্তমানে আনতে যাচ্ছে বিএলওরা, বা ফোন করে কিন্তু ডকুমেন্টস কিন্তু চাইছে। তো সেই ডকুমেন্টসগুলো বিএলওরা তারা তাদের অ্যাপে আপলোড করে দিলে সেগুলো মিলিয়ে দেখা হবে। স্পেশাল অবজারভার যারা রয়েছেন বা ইয়ারও যারা রয়েছেন তারা সমস্ত কিছু যাচাই করবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাদের নামটা ফাইনাল লিস্টে চলে যাবে। আর এই যে হেয়ারিং হচ্ছে, হেয়ারিংয়ের পরেও আপনি যে ডকুমেন্টসগুলো হেয়ারিং কেন্দ্রে যখন যাচ্ছেন হেয়ারিংয়ের জন্য, সেখানে যখন আপনি ডকুমেন্টস দেখাচ্ছেন তো সেখানে ডকুমেন্টস দেখানোর পর যদি তারা স্যাটিসফাইড হয়ে যায় মানে সন্তুষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে চলে যাবে। আর যদি আপনি যে ডকুমেন্টস দেখাচ্ছেন সেটা যদি মনে হয় যে না এটা জাল নথি বা এটা সঠিক নথি নয়, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম কেটে দেওয়া হতে পারে যদি আপনি প্রমাণ না দেখাতে পারেন। আর হেয়ারিং কেন্দ্রে যখন যাবেন সেখানে কিন্তু মোট 40টি কাগজ, 40 থেকে 41টি কাগজের একটা চেকলিস্ট রয়েছে, সেখানে 40 থেকে 41 ধরনের কাগজের নাম লেখা রয়েছে। তার মধ্য থেকে যে কোনো একটা কাগজ আপনাকে দেখাতে হচ্ছে, জমা দিতে হচ্ছে, বা একের বেশি কাগজ থাকলে সেটাও আপনাদেরকে জমা দিতে হচ্ছে। তো আমরা সেই নিয়ে বিস্তারিত একটা ভিডিও করেছি যে কী কী কাগজ হেয়ারিং কেন্দ্রে দেখা হচ্ছে, কী কী কাগজ আমাদেরকে নিয়ে যেতে হবে। যারা সেই ভিডিও দেখেননি চ্যানেলের পিছনে গিয়ে বা পেজের পিছনে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো নির্বাচন কমিশনের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।